2016 সালের ঘটনা। ভারতের ইউনিয়ন মিনিস্টার কিরণ রিজিজু তিনি ভারতের পার্লামেন্টে বলেছিলেন যে শেষ গণনার সময় দেখা গিয়েছে যে ভারতে 20 মিলিয়নেরও বেশি বাংলাদেশি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে এমন সংখ্যা তিনি পার্লামেন্টে উল্লেখ করেছিলেন। কিরণ রিজিজু 8 বছর আগে সেই কথাটি বলেছিলেন এবং সেই তথ্যটি 8 বছর আগেকার, এবং তখনই 2 কোটিরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করত ভারতে। এখন বর্তমান সময়ে সেই সংখ্যা বেড়ে কত হয়েছে তা কেউ জানে না। এই 2 কোটি মানুষ কোথায় আছে এই প্রশ্ন কিন্তু সবার মাথাতেই রয়েছে। কিন্তু এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ সত্য হলো যে বাংলাদেশ বরাবরই ভারতের ওপর নির্ভরশীল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই বিষয়টা হয়তো ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ বুঝতে পারছে না, কারণ এখন এমন কিছু খবর আসতে শুরু করেছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে যে ঝামেলা শুরু করেছিল তা এখন নিজের দিকেই ব্যাকফায়ার হতে দেখা যাচ্ছে। আসলে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে পাঠানো আলু এবং পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরপর কয়েকদিন আগে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর ভারত থেকে নয় বরং পাকিস্তান থেকে আলু এবং পেঁয়াজের মতো খাদ্যপণ্যকে আমদানি করবে। কিন্তু ফলাফল দেখুন যে এই সিদ্ধান্তে 48 ঘন্টা পেরানোর আগেই খবর আসতে শুরু করেছে যে বাংলাদেশে খাদ্য সংকট চরমে পৌঁছেছে এবং মানুষ সেখানে দুধ পর্যন্ত পাচ্ছে না। আর সেখানে প্রাইস হাইক এমন উচ্চতায় পৌঁছেছে যা সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে। রিপোর্টগুলোতেও দাবি করা হচ্ছে যে ভারতের সঙ্গে শত্রুতা এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের পরিণতি তাদের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিল। কিন্তু এর পরেও সম্প্রতি তাদের নেওয়া সিদ্ধান্তগুলি অবাক করার মতো। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি আমরা জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত। প্রথমেই দেখুন এই খবরটি, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মতো ব্যাংকিং ব্যবস্থায় বিপর্যস্ত হয়ে ঋণের পাহাড়ে ডুবে যাচ্ছে। এর মূল কারণ হলো ইউরোপীয়, আমেরিকান এবং আফ্রিকান দেশের বড় বড় পোশাক ব্র্যান্ডগুলি আগে বাংলাদেশ থেকে অর্ডার করত। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলি উন্নত মানের পোশাক তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় ব্র্যান্ডের সরবরাহ করত, যার ফলে বাংলাদেশের মোটা মুনাফাও লাভ করত এবং তাদের অর্থনীতি এই শিল্পের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে ধীরে ধীরে বিদেশি বড় ব্র্যান্ডগুলি ভারতে অর্ডার দিতে শুরু করেছে, যার ফলে বাংলাদেশ পুরোপুরিভাবে ঋণে ডুবে যাচ্ছে। তাদের পরিস্থিতি এখন পাকিস্তানের মতোই হয়ে যাচ্ছে। যদি পাকিস্তানের কথা বলা হয় তাহলে পাকিস্তান নিজেই এমন একটি দেশ যার বেশিরভাগ নিয়ন্ত্রণই কিন্তু চীনের হাতে রয়েছে, কারণ চীনের অনেক লোন বাকি আছে পাকিস্তানের, আর এই জন্যই চীন তাদের ইচ্ছামতো পরিচালিত করে। জানলে অবাক হবেন, বাংলাদেশ তাদের গার্মেন্ট শিল্প থেকে পোশাক রপ্তানি করে দেশের 80% আয় সংগ্রহ করত। তবে সম্প্রতি বাংলাদেশে শুরু হওয়া অস্থিরতার মধ্যে বিদেশি ব্র্যান্ডগুলি তাদের সিকিউরিটিতে ঝুঁকি অনুভব করায় তারা ভারতের দিকে সরে গেছে। বিশেষ করে ভারতের সুরাট, গুজরাট, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের নয়ডা শহরের গার্মেন্টস কারখানাগুলিতে বিদেশি ব্র্যান্ডগুলি অর্ডার দিতে শুরু করেছে। তাদের অর্ডার পাওয়ার গতি এখন আকাশ ছুঁয়েছে। এখানে একটি জিনিস স্পষ্ট যে বাংলাদেশের এই পরিস্থিতিতে কিছুটা লাভবান কিন্তু ভারতও হচ্ছে। তবে এখানেই গল্প শেষ নয়। কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে রপ্তানি হওয়া আলু এবং পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞাকে জারি করা হয়। এর উদ্দেশ্য ছিল ভারতীয় বাজারে আলু এবং সবজির দামকে নিয়ন্ত্রণে রাখা। এই নিষেধাজ্ঞার ফলে প্রায় 220টি ট্রাক পেঁয়াজ এবং আলু নিয়ে বন্দরে আটকে পড়ে, যা বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা ছিল। এই ট্রাকগুলিতে প্রায় 6000 মেট্রিক টন পেঁয়াজ এবং আলু ছিল। এমনকি এই পণ্যগুলো ট্রাকে পড়ে পচে যাওয়ার পরেও একটিও বাংলাদেশে রপ্তানি করা হয়নি। বাংলাদেশে খাবারের সংকটের আসল শুরু এখান থেকেই। পশ্চিমবঙ্গ স্পষ্ট জানিয়ে দেয় যে আলু এবং পেঁয়াজ পচে গেলেও তা বাংলাদেশে পাঠানো হবে না। এই কঠোর সিদ্ধান্তের ফলাফল বাংলাদেশকে খাদ্য সংকটে ফেলে দিয়েছে। এরপর ধীরে ধীরে বাংলাদেশে আলু এবং পেঁয়াজের ঘাটতি দেখা দিতে শুরু করলো, যার ফলে এর দাম বেড়ে গেল এবং দেশীয় বাজারেও সংকট তৈরি হলো। অর্থাৎ এতদিন পর্যন্ত ভারতের থেকে পণ্য নিয়েই তারা তাদের দিন কাটাচ্ছিলেন। কিন্তু যখনই তাদের মনে ভারত বিদ্বেষী মনোভাবের জন্ম নেয়, তখন থেকেই বাংলাদেশের জনগণেরা প্রতিদিন নতুন নতুন সমস্যায় পড়তে শুরু করে। একবারও তারা ভারতকে এই কথা বলেনি যে ঠিক আছে, আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নিচ্ছি, কিন্তু দয়া করে আমাদেরকে পেঁয়াজ বা আলু এগুলি সরবরাহ চালিয়ে যান। কিন্তু এর পরিবর্তে ভারতের প্রতি বিরোধিতা তাদের দিন দিন বেড়েই যায়। আপনি এই খবরটি দেখুন, যেটি 2 দিন আগে। এখানে দেখা যাচ্ছে যে তারা ভারত থেকে দূরত্ব তৈরি করে সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে তারা পাকিস্তান থেকে আলু এবং পেঁয়াজ কিনবে।
আর ভারতের কথা ছেড়ে দিন, তাদের এই সিদ্ধান্তে গোটা বিশ্বই এখন হাসছে, কারণ অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় থেকেও তারা ভারতকে উপেক্ষা করলো এবং এমনকি নিজেদের কোনো ভরসাস্থান না পেয়ে বিশ্বের সবথেকে দুস্থ দেশ পাকিস্তানের কাছে পৌঁছে গেল। সম্প্রতি কিছু খবরে দেখা গেল যে পাকিস্তানের বাজারেই আলু এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য পাকিস্তানও সম্প্রতি আফগানিস্তানের মতো দেশ থেকে আলু এবং পেঁয়াজ রপ্তানি করেছে। এটি পরিষ্কার করে দেয় যে পাকিস্তানের নিজস্ব রপ্তানির কোনো সক্ষমতা নেই এবং তারা নিজেরাই সরবরাহের জন্য হন্যে হয়ে ঘুরছে। অর্থাৎ বাংলাদেশ যখন এবার পাকিস্তান থেকে আলু এবং পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিল, তখন বিশ্ব হাসবে না তো আর কি করবে। এর ফল যেমনটা হওয়া উচিত ছিল ঠিক তেমনটাই হচ্ছে। 2 দিন আগে যখন তারা পাকিস্তান থেকে আলু এবং পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিল, তার 48 ঘন্টার মধ্যেই খবর আসা শুরু হলো যে বাংলাদেশে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে, এমনকি তাদের কাছে দুধ পর্যন্ত ফুরিয়ে গেছে। বাংলাদেশের বাজারে যেসব খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে সেগুলির দামও আকাশ ছুঁয়েছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু যখন প্রশ্ন ওঠে যে বাংলাদেশের পরিস্থিতি এত দ্রুত কেন খারাপ হচ্ছে, তখন রিপোর্টেও স্পষ্ট হয়ে যায় যে ভারতের থেকে দূরত্ব তৈরি করা এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোই তাদের খাদ্য এবং জলের অভাবের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গম, চাল, চিনি এবং পেঁয়াজ আর আলু, যেগুলি ছাড়া কোনো খাবারই সম্পূর্ণ হয় না, এই সমস্ত প্রয়োজনীয় জিনিসের ঘাটতি এখন বাংলাদেশের সবথেকে বেশি দেখা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত আলু এবং পেঁয়াজ রপ্তানিতেই কাটছাট করা হয়েছে, তবে ভারত এখনো গম, চাল এবং চিনি সহ অন্যান্য খাদ্যদ্রব্য রপ্তানিকে বন্ধ করার পরিকল্পনা করছে। যদি সত্যি এই পণ্যগুলি রপ্তানি বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের পরিস্থিতি যে কতটা ভয়ানক হতে চলেছে তা সহজেই কল্পনা করতে পারছেন আপনি। কারণ প্রত্যেক বছর প্রায় $1 বিলিয়ন বেশি মূল্যের গম বাংলাদেশে রপ্তানি হয়, আর চালের ক্ষেত্রে তো এই অঙ্ক আরও বেশি। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে $13 বিলিয়ন চাল আমদানি করে। এছাড়া ফল, তেল, সবজি এবং মশলা, যেগুলি প্রতিদিনের রান্নায় অপরিহার্য, তাও ভারতে তৈরি হয় এবং বাংলাদেশে ব্যাপক পরিমাণে রপ্তানি করা হয়। যদি এই পণ্যগুলোর রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশের পরিস্থিতি যে কতটা ভয়াবহ হয়ে উঠবে তা আপনারা অনুমান করতেই পারছেন। আর আমার ব্যক্তিগত মতামত হলো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং কৌশলগত দূরদর্শিতা অপরিহার্য। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করাই দেশের সঠিক পথ নির্ধারণ করতে সহায়ক। এখন আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনার মতে বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের মতো আর্থিক সংকটে পড়তে পারে, নাকি ভারত থেকে আবার সহযোগিতা নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে, যেমনটা আগেও হয়েছিল? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার চিন্তাভাবনা ভবিষ্যৎ আলোচনার বিষয়বস্তু নির্ধারণে সাহায্য করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।